নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। আগের ক্লাসে আমরা পদার্থ শক্তির প্রথম কিছুটা অংশ দেখেছিলাম, যেখানে আমরা ভর, ভার, আহ, অভিকর্ষ, মহাকর্ষ নিয়ে আলোচনা করেছিলাম। অবশ্যই মহাকর্ষটা এই অধ্যায়ের মধ্যে আসে না, তবুও বলেছিলাম যতটা সম্ভব মানে শর্টেই বোঝানো যায়। আচ্ছা, আজকে আমরা দেখব যে ওজন কী কীভাবে পরিবর্তিত হতে পারে, কোথায় কোথায় গেলে ওজনের পরিবর্তন কী কী কেমনভাবে হতে পারে। তাহলে এটা পৃথিবী ধরে নিতে হবে, কারণ ছবি খুব একটা ভালো আঁকতে পারি না। এটা কি আমরা জানি, দুটো মেরু, এটা নর্থ, এটা সাউথ, আর এটা কি বিষুব অঞ্চল। এটা যদি সাপোজ পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে এই ডিস্টেন্সটা থেকে এই ডিস্টেন্সটা নিশ্চয়ই কম অবশ্যই। তাহলে আমি কী বুঝলাম, পৃথিবীর কেন্দ্র থেকে এই আমার মেরু অঞ্চলের দূরত্বটা কম। তাহলে দূরত্ব কম মানে আমি আগের ক্লাসে দেখেছিলাম আমার এই জি এর মান বেশি, আর জি এর মান বেশি মানে আমার ওজনটা অবশ্যই বেশি হবে। আর তাহলে বিষুব অঞ্চলে ওজনটা অবশ্যই কম হয় মেরুর থেকে। তাই পরীক্ষায় প্রশ্ন আনতে আসতে পারে যে পৃথিবীর সব থেকে মানে পৃথিবীর কোথায় কোনো বস্তুকে নিয়ে গেলে তার ওজন সর্বাধিক হবে, কোথায় হবে, একদম মেরুতে নিয়ে গেলে, কারণ এই ডিস্টেন্সটা কম থাকে। বা এরকম আসতে পারে যে মেরু থেকে বিষুব অঞ্চলে নিয়ে আসলে তার ওজন মানে বাড়ে না কমে, এরকম ধরনের ভ্যারিয়েশন আসে। আচ্ছা, আর কোথায় কোথায় গেলে কী হয়, চাঁদে নিয়ে গেলে 1/6 গুণ হয় পৃথিবীর তুলনায়, মানে পৃথিবীর যা ওজন তার 1/6 গুণ হয় চাঁদে নিয়ে গেলে। আচ্ছা, কৃত্রিম উপগ্রহে নিয়ে গেলে হয় 0, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে হয় 0। আচ্ছা, এর বাইরে আশা করি কোনো প্রশ্ন আসবে না। আচ্ছা, এবার আমরা দেখব ভরের নিত্যতা সূত্র বা সংরক্ষণের সূত্র অনেকে বলে, মানে ল অফ কনজারভেশন অফ মাস যেটাকে বলছি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কী বলে যে জড় পদার্থ অবিন্যাস্য, যেটাকে ভাঙা যায় না, এর সৃষ্টি কিংবা বিনাশ কখনোই সম্ভব না। এটা প্রথম বলেছিল বিজ্ঞানী লেভারসিয়ার, ঠিক আছে, প্রথম প্রমাণ করে এই যে যুক্তি আর পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করে বিজ্ঞানী লেভারসিয়ার। এটা কি বলছে, পদার্থের ভর অবিনাশী, মানে পদার্থের ভরকে কখনোই পরিবর্তন মানে নষ্ট করা যায় না, একে সৃষ্টি করা যায় না বা কখনোই মানে ধ্বংস করা সম্ভব নয়। যে কোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তনে পদার্থের রূপান্তর ঘটে মাত্র, পদার্থের আগে ও পরের মোট ভর অপরিবর্তিত থাকে। এই বিশ্বে মোট ভরে মানে পরিমাণ সর্বদা ধ্রুবক। সাপোজ সাপোজ আমি একটা মোমবাতি জ্বালাচ্ছি, একটা ধরো মোমবাতি জ্বালাচ্ছি, মোমবাতি কী হবে, মোমবাতি জ্বালালে আমাদের দুখানা ঘটনা ঘটে। এক, আমি কি করি, মোমবাতিকে যদি আমি হিট দিই কী পাবো, এক হচ্ছে কিছুটা মোম আবার রিটার্ন পাবো, যেটা গলে পড়ে যাবে, আর কিছুটা মোম উড়ে যাবে। আচ্ছা, কিছুটা মোম উড়ে যাবে, ঠিক আছে, বাষ্প আকারে। এইবার কিছুটা মোম হচ্ছে আমরা পাচ্ছি, কিছুটা মোম উড়ে যাচ্ছে, আর কিছুটা মোম বাষ্প আকারে রয়েছে হিট দেওয়ার ফলে। তাহলে এই যে মোমবাতি যেই মোমটা পড়ে রইলো, এটা কি কোন কারণে হয়, এটা ভৌত পরিবর্তনের কারণে হয়, ভৌত পরিবর্তনের কারণে হয়। আর এই যে মোমটা উড়ে যাচ্ছে এটা হয় রাসায়নিক পরিবর্তন। যাক, এটা এখন প্রশ্ন না এখন। এবার পরীক্ষায় প্রশ্ন আসে যে মোমবাতির দহন কি পরিবর্তন, উত্তর হবে রাসায়নিক ও ভৌত পরিবর্তন। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে যে যেই মোমটা বাষ্প হয়ে গেল, এই মোমটার এই বাষ্পটাকে আমি আটকে রাখতে পারি, এই মোমটার বাষ্পটাকে যদি আমি আটকে রাখতে পারি, তাহলে এই দুটো বাষ্পওয়ালা মোম আর এই মোট আমরা মোমবাতি দহনের ফলে আমরা দেখি এই মোমটা পড়ে থাকে। অবশ্যই এর ভর যদি সাপোজ 10 হয়, তারপর ধরো 10 কেজি বললাম সাপোজ। এবার এইখানে দেখা গেলো আমার 7 কেজি মোম আমি রিটার্ন পেলাম। এবার অনেকের মনে করে 10 কেজি থেকে 7 কেজি, 3 কেজি উড়ে গেল, তাহলে তো অবশ্যই তাহলে ভরের নিত্যতার সূত্রটা খাটেছে না। কিন্তু অ্যাকচুয়ালি না, এই যে 3 কেজি মোমটা এই বাষ্প আকারে উঠছে। তাহলে কি বললাম যে এই যেই মোমটা উড়ে যাচ্ছে রাসায়নিক পদ্ধতিতে আর যেই মোমটা ভৌত পদ্ধতিতে পাচ্ছি, এই দুটোর যোগফলই আমার ছিল আগের মোমটা। এইটাই হচ্ছে আমার ভরের নিত্যতা সূত্র, মানে বলছে কখনোই পদার্থের পরিবর্তন হতে পারে না, এই ভরটা অবিনশ্বর। এই 10 কেজি মোমকে আমি কখনোই একদম কমিয়ে দিতে পারবো না, মানে কমিয়ে দিতে পারবো না বলতে 10 কেজি থাকবে, খালি একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট হবে। এটাই হচ্ছে ভরের নিত্যতার সূত্র। আশা করি বোঝাতে পারলাম। এখানে এই সাপেক্ষে একটা সূত্র বলেছে E=mc², পরে এটা আলোচনা করব, ঠিক আছে। ই ফর এনার্জি, এম ফর মাস, আর সি ফর হচ্ছে তোমার ভেলোসিটি অফ লাইট। ওকে, ভর গেল, এবার আসে শক্তির নিত্যতার সূত্র। শক্তিটা কি বলছে যে ঠিক সেম কনসেপ্টই, মানে এখানে বলছে এনার্জি অ্যান্ড ডিফারেন্স ফর্ম অফ এনার্জি, মানে এনার্জিটা কী করে পরিবর্তন হচ্ছে। এখানে বলছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা জানি শক্তি, আগের ক্লাসে বলেছিলাম কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। শক্তিকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এটা ইন্দ্রিয় গ্রাহ্য, এটা অবশ্যই মানে মাসলেস, মানে ভরহীন।
ঠিক আছে, শক্তি খালি রূপান্তর হতে পারে। আর শক্তির সংরক্ষণের সূত্রটা একটু বলি। শক্তি সৃষ্টি বা বিনাশ নেই, ঠিক সেম ভরের মতনই শক্তিকেও সৃষ্টি বা বিনাশ করা যায় না। একে কেবলমাত্র এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তন করা যায়। বিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক। তাহলে ভরে সংরক্ষণের সূত্রটা যেমন কনসেপ্ট, শক্তি সংরক্ষণ নিত্যতার সূত্রটা ঠিক তেমন। মানে ভরকে যেমন আমরা বলছি যে পরিবর্তন করা যায় না, ভরকে, ভর অবিনশ্বর থাকে, তেমনই শক্তিটাও অবিনশ্বর থাকে। তা এক্সাম্পল দিই, আমরা অনেকেই বলি বাড়িতে ইলেকট্রিক অপচয় হচ্ছে, পাখা চলছে মানে ইলেকট্রিক অপচয় হচ্ছে, কখনোই হয় না। তা সাপোজ ধরো আমার কয়লা, আমি কয়লাটাকে দহন করলাম, কয়লার দহনের ফল আমরা কি দেখলাম, যে তাপ উৎপন্ন হচ্ছে, মানে তাপ শক্তি পাচ্ছি। তাহলে কয়লা থেকে এই যে তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে, এই ভরটা শক্তিতে কনভার্ট হচ্ছে, এটা পরের ব্যাপার। আচ্ছা, এই শক্তি থেকে আমি বিদ্যুৎ শক্তি পাচ্ছি, তাহলে কয়লা থেকে আমার তাপ হচ্ছে, তাপ থেকে আমি বিদ্যুৎ পাচ্ছি, এই বিদ্যুৎটা থেকে আমি ফ্যান চালাচ্ছি, পাখা সাপোজ, পাখা বা লাইট চালাচ্ছি। তাহলে প্রত্যেকটা স্টেপে কিন্তু শক্তিটাকে একটা ফর্ম থেকে একটা ফর্মে রূপান্তরিত হচ্ছে। এই কয়লা যে মাসটা ছিল, এটা কেমিক্যাল এনার্জি ছিল, রাসায়নিক শক্তি আকারে ছিল। আচ্ছা, রাসায়নিক শক্তিতে তাপ শক্তিতে রূপান্তরিত হলো, এনার্জিতে কনভার্ট হলো। তাপ শক্তি থেকে আমার কোন শক্তিতে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, এবার বিদ্যুৎ শক্তি থেকে আমার পাখাতে ঘুরছে, মানে কি, পাখাটা একটা যন্ত্র, মানে যান্ত্রিক শক্তি, ঠিক আছে, যান্ত্রিক শক্তি। তাহলে এই যে আমার কখনোই কিন্তু বিদ্যুৎ তো অপচয় হয় না, অ্যাকচুয়ালি বিদ্যুৎটা এই যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে। মানে এই যে এইখানে যে এনার্জিটা আমার স্টোর ছিল, এই স্টেজে গিয়ে সেই মানে এনার্জিটাই আমার এই পাখা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে। কখনোই আমার এনার্জি বা শক্তিকে কখনোই কোনোভাবে আমার ধ্বংস করা যায় না। এবার শক্তির কথা বলতে গেলে, শক্তিকে আমরা সাধারণত যে ওই বিভিন্ন পরিবর্তন থেকে শক্তিকে আমরা তিন প্রকার, মানে এইবার এই যে যান্ত্রিক শক্তিটা পেলাম না, এই যান্ত্রিক শক্তিটাকে আমাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তি, আর এটা হচ্ছে স্থিতিশক্তি। কি বললাম, আমি যান্ত্রিক শক্তিটাকে আবার দুভাগে কনভার্ট করা যাচ্ছে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। আচ্ছা, গতিশক্তিটা কি, মানে কোনো গতির জন্য যে শক্তিটা অর্জন করছে, যেমন পাহাড়ি নদীর জল উঁচু স্থান থেকে যখন নিচের দিকে মানে ঝর্ণা আকারে উপচে পড়ে, তখন যে শক্তিটা অর্জন করছে সেটাকে বলছে গতিশক্তি। আর স্থিতিশক্তি কি, ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিংটা সংকুচিত হওয়ার সময় যে মানে আকৃতির পরিবর্তন হয়, ওইটা হচ্ছে স্থিতিশক্তি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখলাম যান্ত্রিক শক্তি কি, দুভাগে ভাগ করা যায়, গতিশক্তি, স্থিতিশক্তি। গতিশক্তি কি দেখলাম, স্থিতিশক্তি কি দেখলাম। আচ্ছা, এবার আমরা দেখবো মানে আমাদের প্রচলিত যে শক্তিগুলো, যেগুলো আমাদের কাজে লাগে। তাপ শক্তি মানে আমরা শক্তি মানে জানি কি, কাজ করার ক্ষমতা। তাহলে তাপ দিয়ে কাজ করার ক্ষমতা, আমাদের বাষ্প স্টিম চালিয়ে আমাদের শক্তি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এই তাপ শক্তি দেখলাম। আলোক শক্তি, সূর্যের আলো দিয়ে আমরা সোলার কুকার বিভিন্ন রকম জিনিস ব্যবহার করছি, মানে কাজ করছি, আলোক শক্তি। শব্দ শক্তি মানে শব্দ দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করছি, মানে শব্দ দিয়ে জীবাণু নষ্ট করা যায়, ঠিক আছে, শব্দ দিয়ে জীবাণু নষ্ট করা, এটা কাজ হচ্ছে শব্দ শক্তি। চুম্বক শক্তি কি, এটা তরঙ্গ আকারে প্রভাবিত হয় চুম্বক শক্তিটা, ঠিক আছে, যে ওই চুম্বক শক্তি দিয়ে মানে চুম্বক দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তোলা হয়, ঠিক আছে, বড় ভারী ভারী যন্ত্র তড়িৎ চুম্বক দিয়ে। তো চুম্বক শক্তি। বিদ্যুৎ শক্তি দেখলাম ফ্যান পাখা ঘোরানো হয়, কাজ করা হয়। আচ্ছা, রাসায়নিক শক্তি কি, রাসায়নিক শক্তি বলতে গেলে যে ওই রাসায়নিক পরিবর্তনের মধ্যে চুনের মধ্যে জল ঢাললে একটা তাপ উৎপন্ন হচ্ছে, এটা রাসায়নিক শক্তি। আচ্ছা, পারমাণবিক শক্তি, এইটা আমি আরও বিস্তারিত আলোচনা করবো যখন ওই পরে মডার্ন ফিজিক্স পড়াবো ওখানে। আচ্ছা, পারমাণবিক শক্তি হচ্ছে ইউরেনিয়াম, থিওরিয়াম, প্লুটোনিয়াম, এই সমস্ত দহন, বিভাজন বা সংযোজনের ফলে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। আচ্ছা, এখন আমরা দেখবো শক্তিটা কীভাবে কনভার্ট হচ্ছে একটা শক্তি থেকে অন্য শক্তিতে। প্রথমে দেখবো স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে কীভাবে কনভার্ট হয়। আচ্ছা, স্থিতিশক্তি থেকে গতিশক্তি, সাপোজ একটা পাথরকে আমি আমার হাতের মধ্যে রাখলাম, তাহলে এটা হচ্ছে স্থিতিশক্তি। এইবার পাথরটাকে যখনই আমি উপর দিকে ছুটবো, একটা নির্দিষ্ট গতিতে কনভার্ট হবে, তাহলে কী বললাম, স্থিতিশক্তিতে গতিশক্তি কনভার্ট হলো, স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে কনভার্ট হলো। আচ্ছা, এইবার ওই পাথরটাই যখন আবার একটা জায়গায় মাটিতে এসে পড়ে স্থির হয়ে যাবে, তখন গতিশক্তিটা স্থিতিশক্তিতে কনভার্ট হলো, মানে গতিশক্তিটা স্থিতিশক্তিতে কনভার্ট হলো। বা পাথরটা যখন একটা সর্বোচ্চ সীমায় পৌঁছাবে, তখন স্থির হয়ে যাবে, তখন ওইটা গতিশক্তি স্থিতিশক্তিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে কীভাবে কনভার্ট হয়।
ধরো সাপোজ ধরো ফার্স্টে তাপ শক্তি বলি, মানে আমি যদি হাতে হাত ঘষা হয় তাহলে কী হবে, একটা হাতে হাত ঘষি যান্ত্রিক শক্তি, তাহলে যান্ত্রিক শক্তিটা হাতে হাত ঘষার পর একটা হাতের মধ্যে তাপ উৎপন্ন হয়, তাহলে যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, যান্ত্রিক শক্তি কীভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, যে আমি যদি ডাইনামো ঘোরাই তাহলে ডাইনামো ঘোরানোর সময় বিদ্যুৎ উৎপন্ন হয়, তাহলে যান্ত্রিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার শব্দ শক্তিতে আসি। তাহলে এবার দেখলাম যে আমি যান্ত্রিক শক্তি থেকে যান্ত্রিক শব্দ শক্তিতে কি, তাহলে বেহালা বাজাচ্ছি, তাহলে একটা যন্ত্র, তাহলে বেহালা বাজানোর পর শব্দ উৎপন্ন হচ্ছে, তাহলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে, আচ্ছা তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে কীভাবে রূপান্তরিত হয়? আচ্ছা, তাপ শক্তি কী করে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে? তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে মানে তাপ, ধরো আমি ধরো বিভিন্ন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর পর তাপ পাচ্ছি, সেই তাপ থেকে আমি ধরো একটা ইঞ্জিনগুলো চালাচ্ছি, তাহলে ইঞ্জিনটা একটা যন্ত্র, তাহলে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, এই তাপ শক্তিতে আমি ডাইরেক্ট ইলেকট্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারি, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট তাপ দিয়ে আমি ইলেকট্রিক শক্তিতে, ওই কয়লা পুড়িয়ে বললাম ইলেকট্রিক তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। আচ্ছা, আলোক থেকে রাসায়নিক শক্তি, আচ্ছা চালক সংশ্লেষ আমরা জানি, ঠিক আছে, গ্লুকোজ উৎপন্ন হয় C6H12O6, এই গ্লুকোজটা উৎপন্ন হয়, তাহলে এটা তো একটা রাসায়নিক পদার্থ না, তাহলে এটা কোথা থেকে পাই? সূর্যের আলো থেকে পাই, তাহলে সূর্যের আলো তো এর মধ্যে একটা ইনক্লুড থাকে, তাহলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে আমার কনভার্ট হচ্ছে। আচ্ছা, আলোক শক্তি আমার তড়িৎ শক্তিতে কীভাবে হয়, মানে ধরো আলোক তড়িৎ শক্তিতে, ধরো আমার সোলার প্যানেল যেগুলো থাকে রাস্তায় রাস্তায়, তাহলে সূর্যের আলোটা পড়ছে, ওইখান থেকে আমার ডাইরেক্ট তড়িৎ শক্তিতে কনভার্ট হচ্ছে, তাহলে আমি দেখছি আলোক শক্তি কীভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, শব্দ শক্তি রাসায়নিক শক্তিতে কীভাবে হয়, যে প্রচণ্ড ধরো বিস্ফোরণ ঘটানো হলো, প্রচুর আওয়াজ হলো, আওয়াজের পর ওইখান থেকে ধরো পরমাণু বোমা ফেলা হলো, তাহলে ওইখান থেকে পারমাণবিক পদার্থগুলো যেগুলো বোমার মধ্যে রয়েছে, তাহলে সেইগুলো একটা রাসায়নিক পদার্থ বেরোচ্ছে, তাহলে শব্দ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা, এবার শব্দ শক্তি কীভাবে তড়িৎ শক্তিতে আচ্ছা, শব্দ শক্তি কী করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ধরো আমরা হেডফোনের মাধ্যমে কথা বলছি, সাপোজ, হ্যাঁ হেডফোনের মাধ্যমে কথা বলছি, কথা বলার পরে সাউন্ডটা আমার হেডফোন ক্যাচ করছে, তাহলে মানে শব্দটা ক্যাচ করছে, কিসে কনভার্ট করছে? তড়িতে কনভার্ট করছে, তাহলে শব্দ শক্তিটা একটা তড়িৎ শক্তিতে আমার কনভার্ট হচ্ছে। এবার দেখো তড়িৎ শক্তি কীভাবে অন্য শক্তিতে, আচ্ছা তড়িৎ শক্তি কীভাবে অন্য শক্তিতে কনভার্ট হয়। আচ্ছা, তড়িৎ শক্তি সব যান্ত্রিক শক্তিতে কীভাবে হয় প্রথমে বলি। ধরো আমি মোটর চালালাম, তাহলে মোটরটা যন্ত্রটা চলছে কার মাধ্যমে? ইলেকট্রিকের মাধ্যমে, তাহলে ইলেকট্রিক আমি অন করার পর ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার পরই আমার মোটর যন্ত্রটা চলছে, তাহলে তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা, তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে কীভাবে রূপান্তরিত হয়? আমি ধরো বৈদ্যুতিক হিটারের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠানোর পরে কুণ্ডলী যেটা থাকে নাইক্রোম তারের, ওইটার সাথে সাথে হিট উৎপন্ন হচ্ছে, প্রচুর পরিমাণে তাপ, তাহলে তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে অ্যাকচুয়ালি কনভার্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আলোক শক্তি, এবার দেখবো তড়িৎ শক্তি আলোক শক্তিতে কীভাবে কনভার্ট হয়। এবার ধরো আমি সাপোজ একটা বৈদ্যুতিক বাল্ব, তার তড়িৎ প্রবাহ পাঠালাম, বাল্বটা জ্বলে উঠলো, তাহলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা, তড়িৎ শক্তি শব্দ মানে ধরো হোম থিয়েটার চালালাম, তাহলে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, স্পিকার বেজে উঠছে, তাহলে তড়িৎ শক্তিটা আমার শব্দ শক্তিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা, চৌম্বক শক্তি কী করে তড়িৎ শক্তিতে কনভার্ট হয়? এবার দেখবো চুম্বক ক্ষেত্র তড়িৎ শক্তিতে কীভাবে কনভার্ট হয়। চুম্বক মানে কোনো ধরো চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি যদি কোনো একটা পরিবাহী তার, যদি আমরা পরিবাহী তারের যদি কুণ্ডলী ঘোরানো হয়, তখন সাথে সাথে আমার বিদ্যুৎ উৎপন্ন হবে বা তড়িৎ উৎপন্ন হবে। তো দেখলাম কী করে প্রত্যেকটা শক্তি কীভাবে অন্য শক্তিতে কনভার্ট হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। আচ্ছা, এবার দেখবো রাসায়নিক শক্তি কীভাবে তাপ শক্তিতে। ধরো কয়লা পোড়ালাম, তাহলে কয়লাটা রাসায়নিক পদার্থ, ওখান থেকে ডিরেক্ট তাপ উৎপন্ন হচ্ছে, তাপ শক্তি। আচ্ছা, কয়লা পোড়ানোর সময় আলো উৎপন্ন হয়, আলোক শক্তি। আচ্ছা, রাসায়নিক শক্তি কি? পেট্রোল একটা রাসায়নিক পদার্থ, পেট্রোল ডিজেল, আমরা ওর মাধ্যমে গাড়ি চালাচ্ছি, পেট্রোলের মাধ্যমে, তাহলে গাড়ি চলছে, তাহলে ওইটা যান্ত্রিক শক্তি, তাহলে গাড়িটা তো যন্ত্র, তাহলে রাসায়নিক পদার্থ দেওয়ার ফলে যন্ত্রটা চলছে, তাহলে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা, রাসায়নিক শক্তি কীভাবে শব্দ শক্তিতে? ধরো আমরা কালী পুজোর সময় বোমা ফাটাই, তাহলে একটা বোমা তো একটা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, তাহলে বোমাটাকে যখন ফাটাবো তখন ওই একটা প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থটা শব্দ উৎপন্ন করছে, তাহলে শব্দ শক্তি কনভার্ট হচ্ছে। আচ্ছা, পারমাণবিক শক্তি কীভাবে তাপ উৎপন্ন করে? ধরো পারমাণবিক চুল্লিতে আমরা ইউরেনিয়াম প্লুটোনিয়াম যখন এই পারমাণবিক পদার্থগুলো পোড়ানোর পর তখন কি পদার্থগুলো পোড়ানোর সময় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তাহলে পারমাণবিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এগুলো খুবই কাজে লাগে, একটা শক্তি আরেকটা শক্তিতে কীভাবে কনভার্ট হচ্ছে, এটা পরীক্ষায় খুবই আসে, ঠিক আছে। আচ্ছা, এই যেগুলো আমরা শক্তিগুলো নিয়ে আলোচনা করলাম, এই ম্যাক্সিমাম শক্তি মানে এর সোর্সটাই হচ্ছে একটা মানে আমরা যেখান থেকে এই সোর্সগুলো পাই সেটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, মানে মানে কমে আসছে একেবারেই, একটা সময় পর কি আর পাওয়া যাবে না। তার জন্য বলছি আমাদের এই অপ্রচলিত শক্তিগুলো ব্যবহার করতে। অপ্রচলিত শক্তি কোনগুলো? সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি।
মানে সূর্যের আলো থেকে যে শক্তিটা পাচ্ছি ওই শক্তিটা যা কোনোদিনও শেষ হবে না, বায়ু শক্তি যা কোনোদিনও শেষ হবে না, জোয়ার ভাটা শক্তি যা কোনোদিনও শেষ হবে না। ঠিক আছে, তা এই শক্তিগুলো আমাদের ব্যবহার করা হচ্ছে কিসের জন্য, যে আমাদের এনার্জি ক্রাইসিস যেটা হচ্ছে আস্তে আস্তে সেটা যেন না হয়। আচ্ছা, এবার আসবো ভর ও শক্তির নিত্যতা, মানে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ভর ও শক্তির নিত্যতার সূত্র যেটা। আচ্ছা এটা কি বলছে যে এটা এই যে এটা করে যে আগেরটা ভর আর একটা শক্তি দুখানা আলাদা সূত্র ছিল সেটাকে একসাথে করে, সেটাকে আমরা সকলেই জানি। এই সূত্রটা লিখলে সকলেই বুঝতে পারবো। অনেকেই বুঝে গেছে, আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন, আমরা সকলেই চিনি। সেই সময়কার একটা বিখ্যাত বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিল, পদার্থবিদ ছিল। সে এই ভর ও শক্তির নিত্যতার সূত্রটি ব্যবহার করে। মানে এটা কী বলছে, তিনি বলছে যে তার আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি মানে আপেক্ষিকতার যে তত্ত্বটা, ওই তত্ত্ব অনুসারে বলা যায় যে উচ্চ শক্তির প্রক্রিয়াতে ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হয়। কি বললাম, যে উচ্চ শক্তির প্রক্রিয়া যেগুলো ঘটে সেই প্রসেসে কী হচ্ছে, ভরটা কখনো শক্তিতে আবার শক্তিটা কখনো ভরে পরিবর্তিত হয়। আচ্ছা, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ারটা কি, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, যেটা আমরা বলছি যে ই ফর এনার্জি, ই ফর এনার্জি, আচ্ছা আচ্ছা, এম ফর মাস, আর সি ফর 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এইটা কি বলছে, যেটা আলোর গতিবেগ যেটা বলছে সি এর মান। তাহলে ইটা কি বলছে, এনার্জিটা কখনো মাসে অথবা মাসটা কখনো এনার্জিতে কনভার্ট হয়। এই সূত্রটাকে, এটা হচ্ছে ভর ও শক্তির নিত্যতার সূত্র। এটা অ্যালবার্ট আইনস্টাইনটা এই সূত্রটা অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে করে। ঠিক আছে, আচ্ছা মানে এটা বলছে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে ভরের বিনাশের বিলুপ পরিমাণ শক্তিতে সৃষ্টি হয়। মানে ভরটা একটা বিশাল পরিমাণ ভর একটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এই পারমাণবিক যখন বোমা ফাটানো হচ্ছে, তাহলে এই আমরা কী বললাম, বিশ্বে শক্তি ও ভরের মোট পরিমাণ সবসময় কি কনস্ট্যান্ট। শক্তি আর ভর, এই এনার্জি অ্যান্ড মাস, এই যে এই দুটোর যে মোট পরিমাণ অলওয়েজ কি কনস্ট্যান্ট, অলওয়েজ ধ্রুবক। ঠিক আছে, অলওয়েজ কনস্ট্যান্ট এই দুটোর মোট পরিমাণ। আশা করি বোঝাতে পারলাম। আজকের ক্লাসটা এই অবধি থাকছে, এবং এই ক্লাসটা মোটামুটি এই চ্যাপ্টারটা কিছুটা যতটা পারলাম চেষ্টা করলাম বোঝানোর জন্য। কারোর কোনো প্রশ্ন থাকলে এবং কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, তাহলে পরের ক্লাস করানোর খুবই আগ্রহ থাকে।